আমি প্রথমে এটাই বলবো আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে, মিনাজুল আরফিন আজাদকে, যে উনি যে কথাটা বলছেন তো ওটা কিসের ভিত্তিতে উনি বলেছেন আমার জানা নেই। ওনার বক্তব্যতে উনি বলেছেন যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার ওনাকে বলেছে, তো তার কথার উপরে বিশ্বাস করে উনি বক্তব্য রাখছেন। তো ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার যা বলছেন তার উপরে যদি আমাদেরকে ভরসা করতে হয়, আমাদের বিধায়কের উপরে যদি ভরসা করতে হয়, তো যে আমাদের রাজ্যের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথার কোনো দাম নাই, তাহলে ডিস্ট্রিক্টের মাইনরিটির অফিসারের কি দাম আছে বা তার দলের বিধায়কের কি দাম আছে? যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না, আমি জীবিত আছি, এখানে ওয়াকফ আইন কার্যকরী হবে না। আজকে সেই মুখ্যমন্ত্রীর কথার কোনো দু পয়সা দাম থাকলো না। সেই মুখ্যমন্ত্রী নিজেই আজকে বলছেন যে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকফের উমিদ পোর্টালে সবাইকে রেজিস্টার্ড করতে, তার জন্য নোটিফিকেশনও জারি করে দিচ্ছেন। আর সেই মুখ্যমন্ত্রীর কথার কোনো দাম নাই। আর মিনাজুল আরফিন আজাদ সাহেব, তার একজন কর্মচারী ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার কি বলল, তার ভিত্তিতে চাকুলিয়াবাসী এবং গোয়ালপুকুরবাসীকে ভরসা দিতে এসছেন। তো কতটা ভরসা যোগ্য এটা আছে এটা ভাবতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, উমিদ পোর্টালে যে রেজিস্টার্ড করতে হবে এই কথা বারবার বলা হচ্ছে। উমিদ পোর্টালটা হচ্ছে কেন্দ্র সরকারের পোর্টাল। কেন্দ্র সরকার নথিভুক্ত করার জন্য একটা পোর্টাল বানিয়েছে কি টোটাল ভারতবর্ষে যতগুলো ওয়াকফের সম্পত্তি আছে সেটাকে রেজিস্টার্ড করতে হবে। তো ওয়াকফের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মধ্যে রেজিস্ট্রি করা সম্পত্তি যেগুলো আছে সেইগুলোই কিন্তু উমিদ পোর্টালে রেজিস্টার্ড হবে। যে সম্পত্তিগুলো রেজিস্টার্ড নয়, মুখে বলা আছে ওয়াকফ করে দিয়েছে, মুখে মুখে আমার দাদু করেছে, কারো দাদুর দাদু করেছে, সেই সম্পত্তিগুলো রেজিস্ট্রি হয়নি। হাজার হাজার সম্পত্তি সেরকম আছে, সেই সম্পত্তিগুলো কিন্তু উমিদ পোর্টালে রেজিস্টার্ড হবে না। তো যে সম্পত্তিটা রেজিস্টার্ড হবে না সেই সম্পত্তিটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার, যারা ওই সম্পত্তিটা ব্যবহার করছে। আর এই কেন্দ্র সরকারের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে ওয়াকফ বাই ইউজার বলে আর কিছু থাকবে না। যদি ওয়াকফ বাই ইউজার না থাকে তাহলে যারা ব্যবহার করছে তাদের অধিকার থাকলো না। আর যে জমিটা দান করেছে সে রেজিস্ট্রি দেয়নি, তো বর্তমানে সেই জমির কোনো মালিক হলো না। না যে দান করেছে সেও মালিক নাই, আর যে ব্যবহার করছে সেও মালিক নাই। যে সম্পত্তির কেউ মালিক হয় না সেই সম্পত্তিটা সরকারের হয়। তো এই হিসাবে যে সম্পত্তিগুলো রেজিস্টার্ড নয় সেই সম্পত্তিগুলো সরকারি মালিকানার মধ্যে চলে যাবে, এটাই বোঝা যাচ্ছে। তাহলে ওই সম্পত্তিগুলোর কি হবে সেই কথাটা মিনাজুল আরফিন আজাদ সাহেব বলেননি কেন? উনি তো বলছেন যে চাকুলিয়া এবং গোয়ালপুকুরে ওয়াকফের কোনো সম্পত্তি নেই, সেই জন্য আমাদের উমিদ পোর্টালে রেজিস্টার্ড করতে হবে না। ভালো কথা, আপনি বিশ্বাস করেছেন মাইনরিটি অফিসারের উপরে। আপনার কথায় কিন্তু আমার 1 পয়সা বিশ্বাস নেই, কেন কি আপনার মুখ্যমন্ত্রীর কথার কোনো দাম নাই। তাহলে এখন যে সম্পত্তিগুলো আমাদের আছে, যেরকম লাধি কবরস্থান আছে, আমাদের এত বড় কবরস্থান, আমাদের সিসাবাড়ি কবরস্থান আছে, আমাদের আরো বড় বড় কবরস্থানগুলো আছে, ইভেন বিধায়কের বাড়ির যে কবরস্থানটা আছে কারিয়াতে, সেই কবরস্থানটা রেজিস্টার্ড করা তো নাই। সেগুলো সরকারি খাতায় লেখা আছে কবরস্থানের নামে অথবা মুসলিম সমাজের ব্যবহারের নামে, তো তার মালিক তো কেউ নয়। তাহলে এই সম্পত্তিগুলো কি হবে সেটা আপনার মাইনরিটি অফিসার আপনাকে বলেনি। এই সম্পত্তিগুলো কিভাবে আপনি রক্ষা করবেন? এই সম্পত্তিগুলো আগামী দিনে সরকার বাজেয়াপ্ত করবে, তাকে রক্ষা করার কোনো ব্যবস্থা আছে? মুখ্যমন্ত্রী বোকা বানাচ্ছেন। আরএসএস এর ষড়যন্ত্রে সারা দেশ জুড়ে মুসলিম সম্পত্তিগুলোকে দখল করার একটা ব্যবস্থা কেন্দ্র সরকার করছে, এবং সেই ষড়যন্ত্রের পশ্চিমবাংলার কাণ্ডারি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুসলিম করে মুসলমানকে তোষণ করে, মুসলমানদের উপরে সব থেকে বেশি যদি শোষণ কেউ করে থাকে, আর মুসলমানরা যদি সব থেকে বেশি কোনো সরকারের শোষিত হচ্ছে, সেটা প্রমাণ হবে যে আগামী দিনে মমতা ব্যানার্জির সরকারে মুসলিমরা সব থেকে বেশি পশ্চিমবাংলায় শোষণ হয়েছে, এবং তারা সম্পত্তি হারাবে, তারা চাকরি হারাবে, তাদের রোজগার হারাবে, তাদের মান সম্মান হারাবে, এবং তাদের নিরাপত্তাও হারাবে। এই সবগুলো আগামী দিনে শেষ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার থেকে যদি রক্ষা পেতে হয় তো এখনো মানুষকে ভাবতে হবে যে যদি বিজেপি আমার শত্রু হয় তো সমানভাবে মমতা ব্যানার্জি আমার শত্রু। যদি বিজেপিকে তাড়াতে হয় তো মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে, বিজেপিকে রুখতে হলে মমতাকে রুখতে হবে। বিজেপিকে যদি শত্রু মনে করেন তো মমতাকে তার আগে 1 নম্বর শত্রু মনে করতে হবে বাংলার মানুষকে। তাহলেই বাংলার হিন্দু মুসলিমের যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা পাবে,
মন্দির মসজিদের নামে যে বিভাজন হচ্ছে সেখান থেকে আমাদের নতুন প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো। হিন্দু মুসলমান হিসাবে আমরা সবাই একসঙ্গে একই সমাজে থাকতে পারবো। সেই পরিবেশকে বাঁচিয়ে রাখতে গেলে মমতা মোদী দুইজনকেই তাড়াতে হবে। আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আরএসএস এর 1 নম্বর এজেন্ট পশ্চিমবাংলায় আছেন। যে কাজ আরএসএস বিজেপিকে দিয়ে করাতে পারছে না সেই কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে করাতে হচ্ছে, কেন রাজ্যে ক্ষমতায় মুখ্যমন্ত্রী আছেন। বিজেপি এবং আরএসএস এর যেগুলো এজেন্ডা আছে, বিভাজনের রাজনীতি, মন্দির মসজিদ এর নামে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করে রাখা, এই সব কাজ রাজ্য সরকার এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী করেই যাচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। উনি জোর গলায় বলেছিলেন যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়, সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন কি পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে কিছু হবে না, আমি যতদিন বেঁচে আছি এখানে ওয়াকফ আইন কার্যকরী হতে দেব না, এই কথাই বলেছিলেন। আজকে আমার প্রশ্ন হচ্ছে কি মাননীয় মুখ্যমন্ত্রী জীবিত আছেন না মারা গেছেন? যদি উনি জীবিত থাকেন তাহলে আপনি প্রমাণ দিন যে আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এখনো সুপ্রিম কোর্টের অধীনে আছে, সাব জুডিস ম্যাটার, সেখানে তামিলনাড়ুর সরকার পরিষ্কার বলে দিচ্ছে কি যতদিন সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট আসবে না ততদিন তামিলনাড়ু সরকার উমিদ পোর্টালে কোনো রেজিস্ট্রেশন করবে না, সেই আইনকে মানবে না। তো যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলতে পারে, তার বুকের পাটা আছে বলে সে বলছে, তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে মঞ্চে দাঁড়িয়ে বিশ্বাস দিয়েছিলেন যে আমি থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকরী হবে না, সেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজে দাঁড়িয়ে বলছেন কে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালের মধ্যে সমস্ত ওয়াকফ প্রপার্টিকে রেজিস্টার্ড করতে হবে। এটা পরিষ্কার হচ্ছে কি মমতা ব্যানার্জি বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, আরএসএস এর সুবিধার জন্য, যাতে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মানুষদের যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন তৈরি হয়েছে তার প্রতিবাদ যাতে না করতে পারে, এখানে কোনোভাবেই ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে দেবেন না, উনি বিশ্বাস দিয়েছিলেন। আজকে সেই বিশ্বাসঘাতক মমতা ব্যানার্জি আজকে প্রমাণিত যে আরএসএস এর এজেন্ট হিসাবে উনি সংখ্যালঘু মানুষদের উপরে যে আঘাত বিজেপি বা আরএসএস নিয়ে আসছে, সেই আঘাতকে আরো জোরালো করার কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে আপনি আরএসএস এর এজেন্ট আছেন এবং আপনি বলেছিলেন আমি জীবিত থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকরী হবে না, আপনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু আজকে আপনি জীবিত আছেন, কোথায় আছেন, কোন শ্মশানে আপনাকে আমরা গিয়ে পুরাবো সেটা আমাদেরকে বলে দিন।